প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় কিডনিতে পাথর। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম 1972 সালের জুন মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি BSMMU এর ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। এনটিভির সকল দর্শক শুভানুধ্যায়ী সকলকে স্বাগতম। স্যার, কিডনিতে পাথর অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে জানবো, কিডনিতে পাথর রয়েছে সেটি আসলে কি? কিডনির যে পাথর বা কিডনির নালিতেই হোক, সেটি মূত্রথলিতেই হোক, এটি একটি প্রক্রিয়াতে হয়। বিশেষ করে যখন একটি ক্রিস্টাল ফর্মেশন হয়, ক্রিস্টালের চারপাশে যে আরও ক্রিস্টাল ফর্মেশন হয়, একটি নিডাস ফর্মেশন করে, সেখান থেকে কিডনির পাথরগুলো তৈরি হয়ে থাকে। কিডনির পাথর আর বাইরের পাথর কিন্তু এক নয়। এটা মিনস এরকম নয় যে আপনি বাইরের একটি পাথর ভাতের সাথে খেয়ে ফেলেন, সেটা যে কিডনিতে চলে আসলো ওটা তা নয়। এটি কিডনিতেই তৈরি হয় এবং সেখান থেকে তৈরি হয়ে এটি কিডনি থেকে কিডনি নালিতে আসতে পারে, অথবা কিডনিতেই সেটি থেকে বড় হতে পারে, অথবা কিডনির নালি দিয়ে এটি মূত্রথলিতে এসে প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়ে পর্যন্ত যেতে পারে। স্যার, একেবারে প্রাথমিক পর্যায়ে লক্ষণ উপসর্গ কি দেখা যায়? সাধারণত যাদের এই পাথরগুলো হয়ে থাকে, অনেক সময় দেখা যায় যে তার কোনো উপসর্গই পর্যন্ত হয় না, এবং পাথরটি বড় হয়, বড় হওয়ার পরে এক সময় সে অন্য পরীক্ষা করতে যে ধরা পড়ে যে তার একটি পাথর হয়েছে কিডনিতে। সাধারণত যে উপসর্গগুলো নিয়ে আমাদের কাছে আসেন, তার মধ্যে প্রথম উপসর্গটি হয় তার ব্যথা, যে তার কিডনির যে অবস্থান, যে লয়েন পেইন, সেই পেইনটি নিয়ে তার আসে। অথবা যদি এটি কিডনি থেকে কিডনির নালির দিকে চলে যায়, তখন কিন্তু ইউরিটারি কলিক, মানে কলিকি পেইন নিয়ে তখন আমাদের কাছে আসতে পারে। এছাড়াও জ্বর কিংবা প্রস্রাবের রাস্তা দিয়ে রক্তপাত হওয়া সাধারণত দেখা যায় যে এই ধরনের উপসর্গগুলোকে নিয়েই আমাদের কাছে চলে আসেন। অনেক সময় বমি বমি ভাব বা বমি হওয়া পর্যন্ত হতে পারে। স্যার, কেন হচ্ছে এই কিডনিতে পাথর? সাধারণত দেখা যায় যে যখন এই পাথরগুলোতে ওইখানে ক্রিস্টাল পরিমাণটা বেড়ে যায়, যদি দেখা যায় যে পানির পরিমাণটা ঘনত্ব কমে যায়, ক্রিস্টালের পরিমাণটা বেড়ে যায়, স্ট্যাগনেন্ট হয়, সেই ধরনের ক্ষেত্র হতে পারে। অথবা কিছু খাবারের ইফেক্ট পর্যন্ত আমাদের এখানে হতে পারে। ভিটামিন A ডেফিসিয়েন্সির কারণে দেখা যায় যে এই ধরনের পাথর হতে পারে। যারা দীর্ঘদিন বেডরিডেন থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই পাথরের সম্ভাবনাটা বেশি থাকে। ইউরিনারি ট্র্যাক্ট যদি ইনফেকশন হয়, তাহলেও দেখা যায় যে এই পাথরের সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে। এটি আসলে কাদের মধ্যে বেশি দেখা যায়? সাধারণত দেখা যায় যে যদি কোনো জন্মগত প্রবলেম থাকে, যেমন ধরুন কোনো পিউজ অবস্ট্রাকশন বা কিডনির নালিতে কোথাও কোনো জায়গায় সরু অবস্থান আছেন, এই জন্মগত অবস্থানের কারণে কিন্তু এক ধরনের হয়ে থাকে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে গবেষণামূলক একটি ইয়েতে দেখা যায় যে কি কারণে হয় সেটাও কিন্তু সাধারণত জানা যায় না। এবং পুরুষ মহিলার ভিতরে দেখা যায় যে পুরুষদের ক্ষেত্রেই সাধারণত এই পাথরগুলো হয়ে থাকে। একজন ব্যক্তি কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হবেন এই পাথর বিষয়ক সমস্যা নিয়ে? সাধারণত একটি উপসর্গ নিয়ে আসতে পারে, উপসর্গহীন অবস্থাও আসতে পারে। যদি উপসর্গ নিয়ে আসে, তখন আমরা সাধারণত তাকে, যারা খুব সিভিয়ার পেইন নিয়ে আমাদের কাছে এরকম রোগী আসেন, যারা অত্যন্ত সিভিয়ার পেইন এবং প্রস্রাবের সাথে রক্তপাত হচ্ছে, এই ধরনের কন্ডিশন নিয়ে আমাদের চেম্বারে এসে হাজির হন, তখন আমরা সাধারণত এর উপসর্গটাকে আমরা আগে তাকে রিলিভ করে দিই। তার ব্যথা কিংবা বমি বমি ভাব, অথবা জ্বর, অথবা প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, এগুলোকে আমরা এই উপসর্গগুলিকে রিলিভ করে দেন আমরা তার পাথরের যে চিকিৎসা, সেটি পাথরটা কোন জায়গায় আছেন এটাকে আমরা আইডেন্টিফাই করি, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে তারপরে আমরা সাধারণত ওই পাথরের চিকিৎসাটা করে থাকি। নিশ্চয়ই স্যার। কি কি সাধারণত পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় যে কিডনিতে পাথর রয়েছে এটি নিশ্চিত করবার জন্য? যদি কনফার্মেটরি আমরা ডায়াগনোসিস করতে চাই, তাহলে অনেক সময় আমরা ধরেন আল্ট্রাসোনোগ্রাম বলে দিতে পারেন যে তার একটি পাথর আছে। অনেক ক্ষেত্রে যদি খুব ছোট পাথর হয়, অথবা কিডনির নালিতে পাথর হয়, এবং সেই পাথরটা তখন আমরা সাধারণত এক্সরে, এমনকি আমাদের সিটি স্ক্যান বন্ধ করতে হতে পারে যে তার এই ধরনের কোনো পাথর আছে কিনা। স্যার, যে আমরা অনেক ক্ষেত্রেই দেখি দর্শকরা আসলে একজন চিকিৎসক বলেছেন যে আপনার কিডনিতে পাথর রয়েছে, অপারেশন করতে হবে, তারা আসলে বারংবার একজন থেকে আরেকজন চিকিৎসকের কাছে যান যে আসলে এই অপারেশন করবার প্রয়োজন হয়েছে কিনা। সেটির ক্ষেত্রে স্যার আসলে কাউন্সিলিংটা আপনারা কেমনভাবে করেন? সব ধরনের পাথরের কিন্তু আমরা অপারেশন করি না। যদি পাথরের সাইজ দেখা যাচ্ছে যে তার সাইজের উপরে নির্ভর করে,
তার পাথরটা কোন লোকেশনে আছে সেটার উপর আমরা নির্ভর করি। তো পাথরের সাইজ সাধারণত দেখা যায় যে 4 মিলিমিটার বা তার নিচে আছে, তাহলে আমরা তাকে অবজার্ভ করতে বলি এবং আমরা তাকে অ্যাডভাইস করি। সেই অ্যাডভাইস অনুসারে যদি সে চলতে পারে, অনেক সময় দেখা যায় যে এই পাথরগুলোকে নেমে আসে এবং প্রস্রাবের রাস্তা দিয়ে এটা বের হয়ে যেতে পারে। আবার যদি পাথরের সাইজটা যদি একটু বড় হয়, তাহলে আমরা সেটাও অনেক সময় আমরা যদি তার উপসর্গ এরকম না থাকে, তাহলে আমরা অপেক্ষা করতে পারি। কিন্তু যদি পাথরের সাইজ বড়, তার উপসর্গ হচ্ছে, অথবা সেটা কিডনিকে কোনো ক্ষতি করবে না, করার সম্ভাবনা আছে, অথবা ঘন ঘন প্রস্রাবের সাথে রক্তপাত হচ্ছে, সেই ধরনের ক্ষেত্রে সাধারণত আমরা চিকিৎসাটা করে থাকি। রোগীদের স্যার কাউন্সেলিংটি কিভাবে করেন আপনারা? সাধারণত এই ধরনের পাথর হলে আমাদের প্রথম অ্যাডভাইস থাকে রোগীদের ক্ষেত্রে যে পাথরের চিকিৎসাটা করার পরে আমরা কী ধরনের চিকিৎসা করব, নিশ্চয়ই, এবং কোন লোকেশনে আছে তার কী ধরনের চিকিৎসা করব, কী ধরনের জটিলতা হতে পারে। কিডনির পাথরের ক্ষেত্রে আমরা কেটে করতাম, এখন আমরা কিডনির পাথরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কেটে না করে একটা ছিদ্র করে, জাস্ট পারকিনস নেফ্রোলিথোটমি, ছোট একটা ছিদ্র করে আমরা সেই ছিদ্র পথেই আমরা এই পাথরটাকে নিয়ে আসি। আবার কিডনি নালিতে হলো আমাদের দেখা যেত যে আগে কেটে করতে হতো, সেটা কেটে না করে আমরা ইউরোটোরেনোস্কোপি করে সেটা কোন একটা যন্ত্রের মাধ্যমে ওইখানে যে পাথরটাকে ভেঙে সেটা আমরা নিয়ে আসি। অথবা মূত্রথলিতে পাথরের ক্ষেত্রে কিন্তু আমরা যন্ত্রের মাধ্যমে সেটা করতে পারি। তো আমরা এই ধরনের কাউন্সেলিংগুলো করি যে আপনি কি পদ্ধতিতে আমরা এই অপারেশনটা করব, কি কি ধরনের জটিলতা তাতে হতে পারে। এবং একটি খুব ইম্পর্টেন্ট কথা হলো যে যার একবার পাথর হয়ে থাকে, আমরা এটা বলে থাকি যে এই পাথর হলে আপনার কিন্তু সারা জীবন একটা পাথর হওয়ার সম্ভাবনা থাকে। এবং আমরা পরবর্তীতে তাকে অ্যাডভাইস করি যে এই পাথর হলে আপনি কী ধরনের খাবার খাবেন, কী ধরনের লাইফ মডিফিকেশন করবেন, সেগুলোকে আমরা একটু বলে দেই যে এইভাবে চললে আপনার পাথরের সম্ভাবনাটা একটু কমে যায়। আমরা আগে দেখতাম যে মানুষ আসলে দেশের বাইরে যেত চিকিৎসা করাতে কিডনিতে পাথরের, বর্তমান বাংলাদেশে আসলে সেই সব ধরনের সুযোগ সুবিধাগুলো রয়েছে কিনা, পাশাপাশি আধুনিক চিকিৎসা পদ্ধতি রয়েছে কিনা, সেটাও একটু আপনার কাছ থেকে জানবো স্যার। আমাদের দেশে সময় হয়তো বা বাইরে যেতে হতো, বাংলাদেশে এখন এটা ঢাকাতেই নয়, ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টগুলোতেই এই পাথরের জন্য যে চিকিৎসাগুলো হয়ে থাকে, যে আধুনিক পদ্ধতি আমরা যেগুলো বলে থাকি, সেই আধুনিক পদ্ধতিতে অন্য ওয়ার্ল্ডেও যেটা হয়, রোবোটিক ছাড়া বাংলাদেশের সব ধরনের চিকিৎসাগুলোই করা সম্ভব। শুধু সম্ভবই নয়, এটি সাশ্রয়ীও বটে। কারণ আপনি যখন বিদেশে যাবেন এই চিকিৎসাটা করতে, তার খরচটার পরিমাণটা কিন্তু অনেকাংশে বেড়ে যায়, এবং সেই তুলনায় বাংলাদেশে এই পাথরের চিকিৎসাটা তুলনামূলকভাবে অনেক সহজলভ্য এবং কম খরচে আপনি এটা সমাধান করতে পারবেন। স্যার, কিডনিতে পাথর হয়েছে কিন্তু কোনো ধরনের চিকিৎসকের শরণাপন্ন হননি তারা, কিংবা সঠিক সময়ে আসেননি, পরবর্তী সময় আসলে জটিলতা কি হতে পারে? হ্যাঁ, কিডনিতে যাদের এই ধরনের পাথর থাকে, তার উপসর্গটি সে বুঝতে পারেনি, এবং অথবা সে কিন্তু উপসর্গ বুঝলেও হয়তো ব্যথার ওষুধ খেয়ে দীর্ঘদিন চলেছেন, এবং একটা পর্যায়ে দেখা যায় যে এখানে কিডনিতে ইনফেকশন হয়ে যায়, যেটা আমরা বলে থাকি পাইলোনেফ্রাইটিস, এবং তাতে দেখা যায় যে কিডনি ছোট হয়, এবং দেখা যায় পাথর সহ আমরা অনেক সময় কিডনিকে স্যাক্রিফাইস করে দিতে হয়। অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে এটি হতে পারে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায় যে এই ধরনের রোগ যদি তারা বাচ্চাদের কিন্তু কিডনিতে পাথর হতে পারে। আমরা যদি এটাকে প্রপার সময় যদি আমরা চিকিৎসা না করি, তাহলে দেখা যায় যে এই পাইলোনেফ্রাইটিস অথবা কিডনিটাকে নষ্ট হয়ে যাওয়া, সেই ধরনের একটা কিডনি ফাংশন কমে যাওয়া, সেই প্রবলেমগুলো কিন্তু হতে পারে। শিশুদের ক্ষেত্রে লক্ষণ উপসর্গগুলো কি হতে পারে যা দেখে আসলে অভিভাবকরা হয়তো চিকিৎসকের শরণাপন্ন হবেন? সাধারণত ওই বাচ্চাদের ক্ষেত্রে একই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। বাচ্চাদের ক্ষেত্রে ওই ব্যথার উপসর্গটা থাকে। বাচ্চাদের ব্যথাটা অবশ্য বাচ্চারা বলতে পারেন না যে তার কোথায় ব্যথাটা হচ্ছে, অথবা প্রস্রাবের সাথেও কিন্তু তার রক্ত যেতে পারে, জ্বর আসতে পারে, বমি বমি ভাব থাকতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে একই ধরনের উপসর্গগুলো সাধারণত দেখা যায়। জাস্ট আমরা ওই সময় একটা ছোট্ট একটা মিনিমাম একটি পরীক্ষা, যেমন আলট্রাসোনোগ্রাম অথবা এক্সরে করে আমরা এটা বুঝতে পারি যে তার কিডনিতে বা কিডনি নালীতে কোথাও কোনো পাথর আছে কিনা। নিশ্চয়ই স্যার, কিডনিতে পাথর হয়েছে, পরবর্তী সময় আসলে স্যার তিনি সার্জারিতে যেতে চাচ্ছেন না, তাদের জন্য আর কি কি উপায় খোলা রয়েছে? তারা যদি সার্জারি যেটা না করতে চান, যে আমরা কোনো কেটে বা আমরা কোনো কিছুতে করবো না, যদি পাথরের সাইজ যদি ছোট হয়, ছোট হলে আমরা সাধারণত আপনাকে আগেই বলেছি যে আমরা কনজারভেটিভ চিকিৎসা করি, যে তার মাধ্যমে পাথরটা পড়ে যেতে পারে। এছাড়াও আমরা দেখা যায় যে যদি পাথরটা কোন লোকেশনে আছে এবং পাথরের সাইজ কতটুকু, তার উপরে নির্ভর করে কিন্তু আমরা শকওয়েভ লিথোটিপস আমরা দিয়ে থাকি, যেটাকে আমরা বলি ESWL, এবং এটি এখন বর্তমানে অনেক হাসপাতালে এটা আছে এবং এটির সুযোগ সুবিধাও আছে। সেক্ষেত্রে আপনাকে কোনো কাটা ছেঁড়া না করেও আপনি যা শকওয়েভের মাধ্যমে এই পাথরটিকে ক্র্যাশ করে ফেলতে পারেন, যার মাধ্যমে এই পাথরটি
যেটা গুঁড়ো গুঁড়ো হয়ে যেটা আমাদের প্রস্রাবের রাস্তা দিয়ে এটা বের হয়ে চলে আসে। সেক্ষেত্রে স্যার কোনো অসুবিধার সম্মুখীন হতে পারে কিনা? হ্যাঁ, হতে পারে। যেমন ইএসডব্লিউএল করে ইএসডব্লিউএল কিছু আপনি বলেছি যে প্রত্যেকটি প্রক্রিয়ারই কিন্তু একটি জটিলতা থাকতে পারে। ইএসডব্লিউএল অনেক ধরনের জটিলতা হতে পারে। সেই যেমন আপনি কিডনির পাথর আমরা ভেঙেছেন, সেটি এসে প্রস্রাবের রাস্তাতে নালিতে এসে আটকে গেল, তাহলে এই ধরনের একটা জটিলতা হতে পারে। বা এখান থেকে অনেক সময় দেখা যায় যে যাদের অনেক লং টার্ম এরকম ইএসডব্লিউ করা, তাদের হাইপার টেনশন মানে উচ্চ রক্তচাপও হতে পারে, কিছু কিছু জটিলতা হতে পারে। যাদের আসলে বারবার কিডনিতে পাথর হচ্ছে তাদের ক্ষেত্রে কি করণীয়? যাদের বারবার এরকম ধরনের পাথর হয় তাদেরকে আমরা কিছু সাজেশন দিয়ে থাকি যে তারা কিভাবে চলবে, কি ধরনের খাবার খাবেন, সেই ধরনের আমরা এই কথাগুলো আমরা বলে থাকি। যেমন আমরা বলে থাকি যে মাটির নিচের শাকসবজি, বিশেষ করে আলু ছাড়া কচু, শালগম, গাজর, আমরা এই ধরনের খাবারগুলোকে বলি যে আপনারা একটু পরিহার করেন। কিংবা আমরা এটাকে বের করি, যদি স্টোন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বের করতে পারি যে কি ধরনের কারণে তার এই পাথরটা হচ্ছে, সেগুলোর উপর আমরা ওই ধরনের খাবারগুলোকে আমরা রেস্ট্রিকশন করে দিই। যেমন আমরা রেড মিট বলি, যে গরুর মাংস, খাসির মাংস, হ্যাঁ, এগুলোকে আমরা বলি যে একটু পরিহার করার জন্য। তারপরে যেমন অল টাইপ অফ বেভারেজ যেগুলো আছে, যেমন অ্যালকোহল বা আদার্স, এইগুলোকে আমরা বলি যে আপনার একটু পরিহার করার জন্য। এই ধরনের আমরা তাকে একটা ডায়েট চার্ট দিতে পারি। অথবা কোনো ধরনের অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি আছে কিনা, হ্যাঁ, সেটাও কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হয়। যেমন একদম পেলভিওটিক জাংশন যদি তার অবস্ট্রাকশন থাকে, তাহলে সেইখানে কিন্তু তার একটা সম্ভাবনা থাকে। অথবা কিডনির নালিতে তার কোনো জায়গায় সংকোচন আছে, চিকন সরু হয়ে গেছে, সেই ক্ষেত্রে যখন এই প্রস্রাবটা ঠিকমতো বের হতে পারে না, স্ট্যাগনেন্ট থাকে, ওই ক্ষেত্রেই কিন্তু আপনার পাথর হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই যে অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি, এগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় যে কী কারণে তার পাথর বারবার হচ্ছে। ওই অনুসারেই তখন আমরা চিকিৎসাটা সাধারণত করে থাকি। ফ্যামিলি হিস্ট্রি বা পারিবারিক ইতিহাস, সেটি স্যার আসলে কিডনিতে পাথরের ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করে কিনা? করতে পারে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিশেষ করে জেনেটিক্যালি, আমরা তো প্রথমে বলেছি যে এটা আসলে আননোন ইটিওলজি, কী কারণে হয় এটা আমাদের পক্ষে জানা সম্ভব অনেক সময় হয় না। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যাদের ফ্যামিলিয়াল থাকতে পারে, তাদের অনেক সময় আমাদের এরকম কিছু পেশেন্ট আমরা পেয়ে থাকি যে তাদের ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকে এবং পজিটিভ থাকতেই পারে। অনেকের ক্ষেত্রে কোনো লক্ষণ উপসর্গ থাকছে না, তাদের ক্ষেত্রে স্যার কি করণীয়? আমাদের যদি ইনসিডেন্টাল একটা ডায়াগনোসিস হয় যে তার রোগ ছিল অন্য, সে এই অন্য রোগ এর পরীক্ষা করতে যেই তখন ধরা পড়লো যে তার কিডনিতে পাথর আছে। এটা নির্ভর করে যে তার পাথরের সাইজ বা কিসের উপরে। যদি আমরা দেখি যে তার পাথরের সাইজ কতটুকু আছে, তাকে আমরা ওয়েট করতে পারি কিনা। যদি আমরা ওয়েট করতে পারি, তাহলে আমরা সেটার জন্য প্রপার কিছু এক্সারসাইজ, কিছু খাবারের চার্ট আমরা এরকম বলে দিই। এবং যেমন বিশেষ করে যারা অতিরিক্ত লবণ খান, তাদেরকে বলি যে আপনারা লবণ কম খাবেন। বা ভিটামিন সি জাতীয় খাবারকে আমরা খাওয়ার জন্য উৎসাহিত করি, যে লেবু, কমলার রস, এগুলোকে আমরা খাওয়ার জন্য উৎসাহিত করি, যে একটু খেলে পাথরের সম্ভাবনাটা কম থাকে। এই ধরনের আমরা কিছু অ্যাডভাইস আমরা করে থাকি। এবং তার যদি চিকিৎসাটা তার দরকার হয়, তাহলে আমরা যদি মনে করি যে এই পাথরটা তার পরবর্তীতে কিডনিকে তার সমস্যা করতে পারে, পাইলোনেফ্রাইটিস ডেভেলপ করতে পারে, বা রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে এই কারণে, সেই ক্ষেত্রে আমরা তখন পাথরের চিকিৎসাটা করে দিই। পরবর্তীতে ফলোআপটি কিভাবে নিশ্চিত করেন? এই ধরনের রোগীর ক্ষেত্রে সাধারণত আমাদের কাছে কিন্তু বারবার আসেন। যার একবার পাথর হলো, আবার সেকেন্ড টাইম পাথর হলো, তাকে আমরা একটা অ্যাডভাইস করি যে আপনি এতদিন পরে আপনি এরকম একটা পরীক্ষা নিয়ে এই পরীক্ষাগুলো নিয়ে আপনি করে আমাদের কাছে দেখা করবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে পেশেন্ট হারিয়ে যায়, তো আমাদের কাছে আসেন না, অথবা একটা কারণবশত হয়তো আমার কাছে না আসে আরেকজন নিউরোলজিস্টের কাছে যান বা আরেক ডাক্তারের কাছে দেখান। এবং প্রায়শই দেখা যায় যে তারা এই নিয়মগুলোকে মেনে থাকে। কিডনিতে পাথরের এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিডনিতে পাথর নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। দর্শক, আজকাল অনেক বেশি ভেজাল খাবার, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং প্রেশার ছাড়াও আর বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের চারপাশে কিডনি রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। তাই আমরা অবশ্যই ডায়েটিশিয়ান হিসেবে এই বিষয়টিকে অনেক গুরুত্বের সাথে বিবেচনা করে থাকি যে একজন কিডনি রোগী যখন সে বুঝে গেল যে তার কিডনিতে সমস্যা, তখন আসলে সে কিভাবে তার খাওয়াটিকে মেনটেন করবে। কিডনি রোগীর ডায়েটের ক্ষেত্রে বলার আগে আমি একটি কথাই বলবো যে এই ডায়েটটি একেবারেই স্বতন্ত্র, অর্থাৎ প্রত্যেকটা রোগী ভেদে কিন্তু ডায়েটটি নির্ভর করে ভিন্নতা।
তবে হ্যাঁ, জেনারেল গাইডলাইন যদি আমাকে দিতে হয়, একটি কিডনি রোগীর প্রথমেই দেখতে হবে তার ক্রিয়েটিনিনের মাত্রা রক্তে কতটুকু আছে। এছাড়া আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা তাকে রিপোর্ট দেখিয়ে নিয়ে তার ডায়েটটিকে ঠিক করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা কিডনি রোগীর ডায়েটের ক্ষেত্রে বলে থাকি যে প্রোটিন নিয়ন্ত্রণ হচ্ছে সবার আগে জরুরি, এবং এই একটি রোগীর ওজনের সাথে ভিত্তি করে আমরা সাধারণত প্রোটিনটিকে হিসাব করে থাকি। তবে সাধারণভাবে ডাল জাতীয় যে কোনো খাবার, বাদাম এবং বিচি, অর্থাৎ যেই বিচিগুলোকে আপনারা রান্না করতে পারেন, যেমন মটরশুঁটি, কাঁঠালের বিচি, সিমের বিচি, এই জাতীয় সেকেন্ড ক্লাস প্রোটিনকে কিডনি রোগীদের জন্য অ্যাভয়েড করা অবশ্যই একান্ত প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে লবণ, অর্থাৎ আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার খাবারে যেন কোনো বাড়তি লবণ বা টেবিল সল্ট না থাকে। এক্ষেত্রে অনেকেরই একটি ধারণা হচ্ছে লবণটিকে হয়তো তেলে বা ভেজে গ্রহণ করলে খুব একটি ক্ষতি হয় না, বাট এটা একান্তই ভুল। কেননা আপনাকে এক্সট্রা লবণ কোনোভাবেই, সেটি তেলে বা ভেজে অথবা যে কোনোভাবেই আপনাকে অ্যাভয়েড করতে হবে। তবে এক্ষেত্রে লবণের মাত্রা অবশ্যই আপনার রক্তের সোডিয়ামের উপর ডিপেন্ড করে নির্ধারণ করতে হবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে কিডনি রোগীদের জন্য পানি। যখন দেখা যায় আপনি একজন চিকিৎসকের কাছে যাওয়ার আগে বুঝতে পারলেন যে আপনার কিডনিতে সমস্যা, অনেকেই পানি খাওয়ার মাত্রা বাড়িয়ে দেয়। তাদের ধারণা হয়তো বেশি পানি খেলে আমার কিডনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এটা সম্পূর্ণ ভুল। কেননা অসুস্থ কিডনিকে আপনি যত বেশি পানি খাবেন তত তার ফাংশন বেশি করতে হবে এবং সে আরও বেশি দুর্বল হয়ে পড়বে। তাই কিডনি রোগীদের উদ্দেশ্যে বলছি, সাধারণত এটি অবশ্য আমরা রিপোর্ট দেখে বিচার করে থাকি, বাট অ্যাট এ গ্লেন্স যদি জানতে চান যে অ্যাটলিস্ট 1.5 থেকে 2 লিটারের উপর কোনোভাবেই পানি বা অন্য কোনো তরল খাওয়া যাবে না। এক্ষেত্রে তরলটিকে আপনাকে অবশ্যই 1.5 থেকে 2 লিটারের মধ্যে রাখতে হবে, এবং যাদের কিডনি সমস্যা অনেক বেশি তাদের 1 লিটারের মধ্যে এটা থেকে সীমাবদ্ধ থাকতে হবে। এক্ষেত্রে বেশ কিছু রিপোর্টের উপর বেস করে আমরা সবজি ও ফলের ব্যাপারেও রেস্ট্রিকশন দিয়ে থাকি। সাধারণত আপেল, পেঁপে এবং নাশপাতি কিডনি রোগীদের জন্য অনেক সেফ ফ্রুটস, তবে এটিও খেতে হবে পরিমাণের মধ্যে। আর বেশ কিছু সবজি যেমন শসা, টমেটো, গাজর ছাড়াও ঢ্যাঁড়স ও ফুলকপি, এই জাতীয় সবজিগুলো যেগুলো আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে, সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। দর্শক, কিডনি রোগ হলে কোনোভাবেই ভয় পাবেন না। শুধুমাত্র সঠিকভাবে ব্যালেন্সড ওয়েতে খাবার মেনটেন করলে কিডনি রোগ নিয়ে অনেক দিন সুস্থ থাকা সম্ভব। কিডনিকে সুস্থ রাখবার জন্য কি কি করণীয়? সাজেশন হলো যে পানির পরিমাণটাকে, নির্দিষ্ট পানির পরিমাণটা, এটা যেন আপনি খাওয়া দাওয়ার ভেতরে পানি থাকে, এবং কিছু খাবারের রেস্ট্রিকশন করে দেওয়া, এবং বিশেষ করে যাদের ডায়াবেটিক্স এবং প্রেশার থাকে, উচ্চ রক্তচাপ থাকে, ডায়াবেটিসটাকে কন্ট্রোল রাখা এবং উচ্চ রক্তচাপটাকে নিয়ন্ত্রণে রাখা, এবং যাদের ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন হয় সেই ইনফেকশনের চিকিৎসাটা যেন সে নিয়মিত করে, সেটা ব্যাপারে খুব জরুরি। এবং ব্যথার জন্য যে ওষুধগুলো খান, এবং প্রায়শই দেখা গেল যে অল্প ব্যথাতেও সে ওষুধ খান, এই ব্যথার ওষুধগুলোকে যত পরিহার করা যায় ততই আপনার কিডনিটা সচল থাকবে এবং ভালো থাকবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিডনিতে পাথর নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের অনেক উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। মাথা ব্যথা অ্যাকচুয়ালি কারণটা জানা জরুরি, কিন্তু কারণের আগে আমাদের বুঝতে হবে যে 2 রকম মাথা ব্যথা আছে। একটা হচ্ছে প্রাইমারি মাথা ব্যথা, একটা হচ্ছে সেকেন্ডারি মাথা ব্যথা। প্রাইমারি মাথা ব্যথা হচ্ছে মাথার জন্যই যেসব মাথা ব্যথা হয়, আর সেকেন্ডারি মাথা ব্যথা হচ্ছে অন্য কোনো রোগের কারণে যেসব মাথা ব্যথা হয়। মাথা ব্যথা, প্রাইমারি মাথা ব্যথা যেমন হচ্ছে আপনার টেনশন হেডেক, ক্লাস্টার হেডেক, মাইগ্রেন হেডেক। আর সেকেন্ডারি হেডেক বা সেকেন্ডারি মাথা ব্যথাগুলো হচ্ছে যেমন ব্লাড প্রেশার হাই হওয়া থেকে যে মাথা ব্যথা হয়, এবং বিভিন্ন ইনফেকশন যেমন মেনিনজাইটিস, এনকেফালাইটিস, এসবের জন্য যে মাথা ব্যথা হয়, সাইনোসাইটিস মাথা ব্যথা, তারপর আছে আঘাতজনিত মাথা ব্যথা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।